লাল টুকটুকে বেনারসিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেন্দি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেসব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন? যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা, লাবিব আমার রূপ দেখছে? আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন? একবারও বললো না তোমার হাতের মেহেন্দির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? এই আমার সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে গেছো আমার মোহমায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি। সুন্দরী, এক্ষুনি কাজই আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচঙে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত হলো বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা? রঙিন বেলুন আর জারি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছা করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই একবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে তা না, উল্টো বন্দি করে রেখেছো। একদম চুপ করো তুমি। জামাই, কত বড় সাহস! তুমি ভেবে দেখো, আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ। দেখি কার ঘাড়ে কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোন শালার বেটাকে সাবলুডো খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলে, ভাইজান এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ও পণ্য ভেবেছে। মাথা ঠান্ডা করেন ভাইজান, শত হোক আমরা মেয়ে পক্ষের, তাই হুট করেই হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল। আগে কি হবে? আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট। আপনার মাথায় সমস্যা, আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখানে বিশ্বাসে পরিণত হলো। সো সেই মনমি, শেষ পর্যন্ত কি না পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তা কিন্তু বন্ধ। তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন, আজকের ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা। এবারের মতো আমাকে ক্ষমা করুন, বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। পটলের মতো হাইট ইঁদুর হয়ে বিড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট। শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্রহরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষতবিক্ষত করে দিব। এরপর আপনি বুঝবেন কারোর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্ট ঘ্যাচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছো? উফ, সিট, বাচ্চা তো বাচ্চামো করবেই। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না। আজকে আপনার খবর আছে বলেই ধস্তাধস্তি করা শুরু করলো। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে বলল। নয়নার কেমন অদ্ভুত লাগছে। মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা।
সাহস দেখা। ছাড়ুন আমাকে, এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নাকে আরো নিজের কাছে টেনে আনলো। কামন বাবু, সুইট কিউট বেবি, বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেইভাবে বের করে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো, আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি, এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য? নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানলার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি। প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস। এই মুহূর্তে এটা বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক নেই, কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন? এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যেচে কেন উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো? কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না। ওকে, কামন বাবু। তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করছো। বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এই মেয়ের? কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ। তুমি তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বোর্ডের উপর রাখলো। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট। এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণে শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দু হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দুমাত্র অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এইড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওপস, সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী। সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্ছি বাবু, প্লিজ আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত!
পিচ্ছি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জঙ্গলি বিল্লির মতো কেউ কামড়ে দেয়? আমি দেখাবো আমাকে কোনো এক হিংস্র বাঘ কিভাবে কামড়েছিল, তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40। ঘুমিয়ে পড়ুন, ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দেই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমাকে কম্পিউটার লজ্জা পাচ্ছে। ছি, একটা কম্পিউটারকেও ছাড় দিচ্ছে না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে। নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসলো। নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চললো। তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘোমটা তুলে বলে, পাওয়ার যুদ্ধে মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে বলে, এতদিন তো আমাকে বাঁধা দিয়েছো, আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনেই কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল। আবার ওই বাড়িতে যে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সবকিছু এত সহজ? ছেলে তো আমার একার। ছেলে যার জন্মের হবে তো তার মতোই। ঘাটতার আমি তো আর আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েস। নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকেদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতেই কাল রিসেপশন। মানুষ দাওয়াত দেয়া, তাদের সামনে আমাকে যেন ছোট হতে না হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগেই চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো। উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছো আম্মু? কল করেছিস নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি। কিভাবে আনবি আমি জানি না, কাল রিসেপশন, শত শত মানুষের দাওয়াত দেয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এইসবের কি দরকার ছিল? তুই জানিস না এইসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করছিস, ধোকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায় মনে রাখিস। কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষা দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে, তবে একই এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে, এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা না, তাহলে অন্ধকার। রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন। তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও। আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আর ক্লাসে আমার রোল নম্বর কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার শাখায় 100 জন, তাহলে আর কত, 95 হবে হয়তো। আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন, আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে, আপনি বলতে পারলেন না? না আমি বিয়ে করব না। আচ্ছা আমার ভুল হয়েছে,
আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না। কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। না, আমি ঘুমাবো। ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। তোমার কাছে ছোট একটা আবদার। আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়িতে, আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? আপনার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই, আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে? নয়নার ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাত ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন কি আপনার উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল? বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছিলেন ওড়না সামনে না রাখতে পারলে পড়ার কি দরকার। তোমার ফিল্মি ডায়লগ, এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যে কেন বলবো? আপনিই ছিলেন ওটা। আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে? আরে একা একা মানে, ফুপির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন, আমি তো সেদিন আপনাকে দেখে পুরোই ফিদা। ব্ল্যাক কোটে সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এর জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু, আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যেও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নিবে। আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়ে মুছে দিতে পারবো না। ক্ষমা চাইবো, সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া আর কিছুই না। কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎ ইচ্ছা করছে নয়নার কপালে আলতো করে ছুঁয়ে দিতে। নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাবিব বেডের উপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষা করেছিল, সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কাছে কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম, সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্টগুলো তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না। নীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকের কিস করব, কালকের হাক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরো কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে, শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরলো। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না,
ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল, ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো। মেসেঞ্জারে ঢুকতেই বুক কেঁপে উঠলো। একটা মানুষকে কত বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল, নিক নেম এখনো মাই হার্ট দেওয়া, কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে যেও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে, নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গার্জিয়াস লেহেঙ্গা পরে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই 2 হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনয়না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी सुंदर हूँ मैं किया करूँ। বিয়ে করতে চাইতাম, সুন্দর করে বউ সাজতে, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি, তোর তো বিয়েই শেষ। ধুর, যাও একটা বিয়ে হলো, স্বামী থাকবে বিদ্যাসে, পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হচ্ছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন, ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে, মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়লো নয়নার দিকে। লিটিল পরি লাগছে আজকে নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে, চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে তো নজর দেবই। আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে। রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে 6 প্যাক বডি কেন বানায়? তুমিই বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানায় তো মেয়েদের দেখানোর জন্য। ওই যে টনি কাকারের গান আছে না, ম্যান জিম সিম जाता हूँ तेरे लिए, मैं बॉडी बनाता हूँ तेरे लिए, मैं आंधी संधी काता हूँ तेरे लिए। তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো? নয়না হাতের করগুনে বলে 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মাহেশ বাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখেছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছেন? ওরা কি চোখের পিছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছেন? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি, ওয়ান অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যা কদু তাহাই লাও। এসব বাদ দিন, আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জতও লুট করার ধান্দা। আপনার আবার ইজ্জত আছে? নেই না? ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই, তা হরণ হলেই বা কি? বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষা ব্যবহার করছেন? আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশমি ভাবছেন নিজেকে? সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্ট্যাম্প কাট কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী তাই তো? আমার নিরীহ ঠোঁটের এই দশা, আপনার সাহস তো কম না আমাকে এসব বলেন। তো আপনি কি নিজেই তো ইমরান হাশমির 2 পিস? ইয়েস বেবি, তোমার পিঙ্ক ঠোঁটে আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিড ইউর লিপস, জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছন দিকে ঘুরে বলে,
এটা স্ট্রবেরি ফ্লেভারের হুডা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকোলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাসমি, ছি। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পিছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কিনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আছে এতে, তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছো, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্ট্যাম্প তোমাকেও দিব? শোধবোধ? শোধবোধের কথা আসলে তো আপনি আরো অনেকগুলো পাও না। আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হাই, আপনাকে তো পুরাই বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করলো না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়লো। মিতা বেগম বললেন, কি রে তোদের হলো? হ্যাঁ আম্মু আসো। মিতা বেগম এসে বলে, মাশাল্লাহ, আমার বৌমাকে তো একদম পরি লাগছে, কারো নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো। আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন, আমরা কি সিনেমা শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই, যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না, আপনি তাল গাছ আর আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দর বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট। আর কিছু বলার আগেই লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়ছে? কেন মনে পড়ল? তোর বর তোকে খুশি করতে পারেনি, তাই এক্সের কথা মনে পড়ল? ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুট করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি, মিথ্যে বলেছিস বল। তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি, তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল? ইউ লিটল স্নেক, আপনাকে আজ আমি ছাড়বো না। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি, প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে, ইটস কমন বেবি। দূরে সরুন। ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমি না একটু আগে বললে আমাকে ছাড়বে না? অসভ্য লোক, আপনার মোবাইলটা একটু দেন তো, পার্সোনাল জিনিস কাউকে দেই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘোরেন, যে মোবাইলে কেউ চাইলে তাকে দেয়া যাবে না? গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ, সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না, জাস্ট কয়েকটা পিক তুলবো। নয়তো এক কাজ করুন, আমাকে কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দিব? হ্যাঁ দেবেন, নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথায় আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? জিয়ান নয়নার হাত ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলে লবণ মরিচ মাখিয়ে আচার করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না। মুখ বন্ধ করে পটাপট কয়েকটা পিক তুলে দিন। জিয়ান আর কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাচরবান্দা, পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দিবে না। নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলবো। আমার মোবাইল আমার কাছে দাও, ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপ হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক, তাহলে তো খারাপ করতেই হয়। এই একদম আমাকে টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলবো। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক। নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ,
খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি? নয়না কিছু বলবে তার আগেই নাহিদ রুমে এসে বলে, তোদের প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাত টেনে কানে মুখ রেখে বলে, এটা কে? আমি নাহিদ, জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি, আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহ, এর জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন? ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? ভাবি, আপনি তো জোস। তুমি নাইটকে আগে থেকে চিনো? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনবো কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেবর ভাইয়া, আমি আজকের আপনাকে চিনলাম তাই একদম কঠিন কথা বলবো। নাইদ হেসে বলে, ভাবি রক রেজা সফট, তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাইদ চলে গেল। নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন। কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাব। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই এক সুবিধা। কি সুবিধা? আপনি সবসময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সবসময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? মনে আছে তো, কিপ স্মাইল। জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল, উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসলো। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে চৌধুরী বাড়ির বউ একদম পরীর মতো, সো প্রিটি। জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেজ মেয়ে সায়নার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। সায়না এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রূপকথা রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরী, পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। আমার জায়গা হলো জাইনের হৃদয়ে। মম, আমি জাইনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাইন, ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে না। সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে? এমন ছেলের সাথে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না। এটাই তো আমাকে আরো টানে জাইনের দিকে। বিয়ের পরে বরের সাথে এক এক দেশ ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নেই। মাহবুব তালুকদার, তার ভাই, আরো আত্মীয় স্বজনরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোনো দুঃখ ওকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি। তুমিও ওর এভাবেই খেয়াল রাখবে তো বাবা? জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। জানহারা বেগম বলেন, যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাইট সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসেবে বহন করবে দুজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান নয়নাকে। চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলে, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নেব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছাড়েনি। সে চলে গেছে তার ভাবনার জগতে। নাইদ বলে, ভাবি হাত ছাড়াছাড়ি নেই, এবারে ধরে রাখবেন সারা জীবন। নয়নার সাথে সাথে হাত ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাইরে গিয়েছিল, রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে। নীলাঞ্জনার হাত ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসরাতে তার এক্সকে টেক্সট করছে। সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কাজ সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক। তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি, রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে,
তখন কাউকে কিছু বলা যায় না, আবার সহ্যও করা যায় না। অন্তরটা পুরো ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না।